আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক আর প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়েই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি মাঝার মাহবুব। বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য মোকাবেলায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সহায়তা প্রত্যাশা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে মানুষ কঠোর পরিশ্রম করলেও অনেকেই তা পছন্দ করছেন না বলেও উল্লেখ করেন তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিবের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশিদের অনেক বিষয়ে দ্বিমত থাকলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে কোনো মত পার্থক্য নেই বলে এ সময় সাফ জানিয়ে দেন প্রধান উপদেষ্টা। মানুষের জীবনে দ্রুত পরিবর্তন আনার ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশে আনন্দ বয়ে নিয়ে এসেছে উল্লেখ করে এটিকে অগ্রিম ঈদের সাথে তুলনা করেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের মহাসচিব নতুন বাংলাদেশ বিনির্মাণে পূর্ণ সমর্থনের কথা জানান তার বক্তব্যে। অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেনাপ্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও পদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। To express my total solidarity with the efforts that Bangladesh is doing in order to introduce the reforms that will make it, I'm sure, one of the most perfect democracies in the world. We need your blessing, we need your support, particularly on one thing: misinformation. That's what is killing us. People work so hard to make a dream come true, but some people don't like it. এর আগে শনিবার বিকেলে যৌথ বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেন, ডক্টর ইউনূসের নেতৃত্বে সুশাসন, সমৃদ্ধি আর গণতন্ত্রের জন্য মানুষের মধ্যে যে আশার সঞ্চার হয়েছে, জাতিসংঘ তাকে স্বীকৃতি জানায়। তিনি আরও বলেন, সংস্কার ও রূপান্তরের পথে জাতীয় সংলাপ, শান্তি প্রতিষ্ঠা ও পারস্পরিক আস্থা বিনির্মাণে জাতিসংঘ বাংলাদেশের মানুষের পাশে থাকার নিশ্চয়তা দিচ্ছে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের দাবির সঙ্গে সম্পূর্ণ একমত জাতিসংঘ। প্রশ্নোত্তরে উপদেষ্টা আরও বলেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। As the country undergoes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. You can count on the UN to be your steadfast partner, working alongside the government and the people of Bangladesh to help build a sustainable, equitable future for all. Arakan Army is an entity with which I believe a necessary dialogue must take place. We know that in the past the relations between the Rakhine and the Rohingya communities were not easy, and so I think it's important to engage the Arakan Army in order for the full respect of the rights of the Rohingya population in Rakhine. As we all agree, is that the solution lies on the other side of the border, and it is time that we unify our efforts to press on the Myanmar authorities. I am not saying only the authority, because there are new realities on the borders. We know that. Let us not go details into it. So we have to convince all of them and put appropriate pressure so that they can go back to their rightful place in dignity and honor. জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে শুধু নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচন দেওয়ার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের কথা বলা হয়েছে। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার, টেকসই গঠনতন্ত্র এবং জাতীয় ঐক্যের ব্যাপারে কথা হয়েছে। এছাড়া এবি পার্টির জাতিসংঘ এবং
তার সহযোগী প্রতিষ্ঠানে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সহ যারা এখনও চাকরি করছেন তাদের অপসারণের দাবি জানিয়েছেন। দুপুর থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বিএনপি, জামায়াত, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সংস্কার কমিশনগুলোর প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা বৈঠক করেন। রাজনৈতিক দলগুলোকে আস্থায় এনে ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন দিতে গুরুত্ব আরোপ করেন জাতিসংঘ মহাসচিব। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়, আমরা যেটা বলেছি আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি এবং সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যে অবস্থান যে গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে, অন্যথা পার্লামেন্টে সংবিধান সংস্কার টেকসই হবে না। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে, যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্টগুলোকে রিভাইজ করবার জন্য। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে ফটো সেশনে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে রওনা দেন তিনি। সকাল 9টার দিকে গুলশানে জাতিসংঘের কার্যালয় পরিদর্শন করেন তিনি। Many countries where the UN can, with local communities sharing the land, the forest, the water, and everything that unfortunately the Rohingyas can no longer have access in their own country. To be in Bangladesh is, in these difficult times, a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. যে প্রত্যাশা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে দেশবাসী ঝাঁপিয়ে পড়েছিল সে যে কোনো মূল্যে তা বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রচিত জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। ৭১ পরবর্তীতে যে সুযোগ নষ্ট হয়েছে এবার যেন তা হয় না সে ব্যাপারে তরুণদের সতর্ক করেন তিনি। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আগামীতে আর কোনো স্বৈরশাসক যেন ক্ষমতায় আসতে না পারে সেভাবে রাষ্ট্র কাঠামো সংস্কার করতে হবে। একই সাথে গণতান্ত্রিক আন্দোলন আগামীতে অব্যাহত রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিন নিজের রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে যুব ক্রীড়া উপদেষ্টা বলেন, জুলাইয়ের পূর্ণতা তখনই পাবে যখন এর সুফল সর্বসাধারণ ভোগ করতে পারবে। দীর্ঘমেয়াদী সংস্কার না হলে স্বৈরশাসন ফিরে আসতে পারে বলেও মন্তব্য করেন আসিফ মাহমুদ। করতেছিল এবং আসিফ ভাই ছাত্র আন্দোলনের নামে ততদিনে মুভমেন্ট করতেছিলাম, এরকম না। এই ভিডিওগুলো যখন গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশটাকে একটা দীর্ঘমেয়াদী একটা সুন্দর কাঠামোগত সংস্কারের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। আমাদের প্রজন্ম এবং পরবর্তী প্রজন্মগুলো যারা বাংলাদেশে, তাদের জন্য যে আরেকটা ফ্যাসিজম তৈরি হবে না, এইরকম একটা রাষ্ট্র কাঠামো সমাজ ব্যবস্থা বাংলাদেশে তৈরি করা, সেটার জন্য কাজ করা, যাতে আমাদের গণতান্ত্রিক অধিকারগুলা রাষ্ট্র হিসেবে ৫৩ বছরে আমরা যা করতে পারি নাই, এই জুলাইয়ের মধ্য দিয়ে আমরা যাতে করতে পারি। সকল স্তরের মানুষের, প্রাইমারি রয়েছে, ছাত্র বলেন, মাদ্রাসার ছাত্র বলেন,
গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কার করতে হবে। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সন্ধ্যায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে কথা বলেন তিনি। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র চলমান উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে জনগণ নির্বাচনমুখী হবে। এর ফলে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে। এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের পক্ষে থেকে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। জনগণের অনাস্থা তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মানুষ মনে করছে আসন্ন নির্বাচন নিয়ে একটা তামাশা তৈরি হচ্ছে কিনা। এইটা আজকে 16 বছর ধরে যে ভোটাররা সেই ভোটারদেরকে বঞ্চিত করার আবার কোনো নীল নকশা হচ্ছে কিনা, এই ধরনের শঙ্কা, এই ধরনের আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। সরকারের পক্ষ থেকে ধোঁয়াশা তৈরি করা হচ্ছে কেন, এটা আজকে জনগণের জিজ্ঞাসা। যাতে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বে হয় তার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে। দায়িত্ব হচ্ছে আজকের যারা সরকার তারা জনগণকে সুযোগ করে দেওয়া, যাতে করে ভোটের মাধ্যমে তাদের সরকার তারা প্রতিষ্ঠা করতে পারে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে না পারলে কোনো সংস্কার কাজ করবে না। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ আইইবির চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে এক আলোচনা ও ইফতার আয়োজনে তিনি এ মন্তব্য করেন। আমির খসরু বলেন, জনগণের সমর্থন ও নির্বাচন ছাড়া গণতান্ত্রিক শৃঙ্খলা ফিরে আনা সম্ভব নয়। দেশের স্বাধীনতা সমুন্নত রাখতে মতপার্থক্য ভুলে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের মালিকানা দ্রুত তাদের প্রতিনিধির কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের চেয়ারম্যান ও অন্যান্য প্রকৌশলী নেতারা ইফতারে অংশ নেন। রাজনীতিতে সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আমরা একে অপরের প্রতি সহনশীল হতে হবে। শত সংস্কার করেও কোনো লাভ হবে না যদি রাজনৈতিক সংস্কৃতি বদলাতে না পারি। কোনো সংস্কার কোনো কাজে আসবে না। যত দিন যাচ্ছে নির্বাচন নিয়ে ততই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ের মতো ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্থিতিশীল রাষ্ট্র বিনির্মাণে জাতীয় নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জয়নুল আবেদিন বলেন, ভোটের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করে নির্বাচনই হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগে বর্তমান সমস্যার সমাধান হবে না উল্লেখ করে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। নিজেদের জনপ্রিয়তা যাচাই করতে নতুন গঠিত রাজনৈতিক দলকে গ্রামগঞ্জে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। এই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে, দ্রুত একটা নির্বাচন দেন। নির্বাচন আর সংস্কার এক জিনিস না। যেই ক্ষমতায় আসবেন জাতির প্রয়োজনে সেই সংস্কার করবেন। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন। নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন। এখন সংস্কার দরকার শুধু নির্বাচনের পথটা, ভোট কেন্দ্রের রাস্তাটা, প্রাইমারি স্কুলে যে ভোট কেন্দ্রে যাব সেই রাস্তাটা সংস্কার করেন। আর যারা ভোট নেবে তারা যেন হাসিনার মতো রাতে ভোট না করে সেই ব্যবস্থাটা করে দেন। আমাদের কথা শোনা যখন থেকে বন্ধ করা হয়েছে তখন থেকেই বিএনপির পতন শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার দুপুরে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশ তরুণদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ইতিহাস থেকে শিক্ষা না নিলে যে কেউ হারিয়ে যাবে। এই গণঅভ্যুত্থান সফল হতো না যদি খালেদা জিয়া আপোষহীনভাবে সরকারের বিরুদ্ধে না লড়তেন। এবং বিএনপি থেকে এই ধরনের যারা এখনো পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নেয় নাই, অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয় নাই, তারা আজকেও কালকেও বঙ্গোপসাগরে ডুবে যায়। বলে রাষ্ট্র গঠন করবার জন্য একটা গণপরিষদ নির্বাচন আমার দরকার। এটা অধিকার, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কোনো গণতন্ত্রের স্বীকৃত। তাহলে ৭২ সালের সংবিধান অবশ্যই বাংলাদেশের জনগণের সংবিধান কখনো ছিল না। ৭২ সালের সংবিধান ছিল
পাকিস্তানিদের সংবিধান। জাতীয় স্বার্থে আবারও সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের ইফতার আয়োজনে তিনি বলেন, সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে আগ্রহী তারা, তবে সেটা অসীম নয়। এ সময় জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির দাবিও জানান তিনি। এছাড়া বরগুনায় ধর্ষণের মামলা করার কারণে ধর্ষিতার বাবাকে হত্যার নিন্দা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান জামায়াতের আমির। যে দেশে শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটে তেমন বাংলাদেশ জামায়াত ইসলামী চায় না বলেও মন্তব্য করেন দলের আমির। ইফতারে বিএনপি নেতা মির্জা আব্বাস, খেলাফত ইসলামীর আমির মৌলানা মামুনুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী সহ রাজনৈতিক নেতারা অংশ নেন। সকলের কাছে আহ্বান জানাই, আসুন জাতীয় স্বার্থের জায়গাটায় আমরা এক হয়ে যাই। আমাদের মতের ভিন্নতা থাকবে, মত পার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরঞ্চ এটি একটা গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। আমাদের মত পার্থক্য যেন মত বিরোধে রূপান্তরিত না হয়। আমরা মত পার্থক্যকে ওয়েলকাম করি, কিন্তু আমরা মতবিরোধ চাই। আমরা যার যার জায়গায় যার যার নীতি পলিসি, দেশকে গড়ার আমাদের স্বপ্ন এবং পরিকল্পনা আমরা জাতির সামনে তুলে ধরব। জাতি যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা আস্থা তৈরি হবে, সেই দলকেই, সেই জোটকেই আগামীতে জাতি তাদের দায়িত্ব দিয়ে সেবক হিসাবে বাংলাদেশের দায়িত্ব তাদের হাতে তুলে দেবে। সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটি বিষয় সমান্তরালভাবে গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তী সরকার ইস্যুগুলো সমাধান করতে না পারলে জনগণ ক্ষমা করবে না বলেও মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার চট্টগ্রামের আগ্রাবাদে ইফতার মাহফিলে তিনি বলেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্ত থাকলে আবারও ফ্যাসিস্টরা ফিরে আসবে। এ সময় তিনি শেখ হাসিনা ও তার সহযোগীদের দ্রুত বিচার দাবি করে বলেন, যে কারণে মানুষ প্রাণ দিয়েছে সেই সংস্কার অবশ্যই করতে হবে, শুধু নির্বাচনের জন্য নয়, পরবর্তীতেও দেশের জন্য ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। নিরপরাধ মানুষগুলোকে মেরে পুড়িয়ে ফেলা হয়েছে, যাদের পিতামাতার পরিচয় পাওয়া যায় নাই এখন পর্যন্ত, তাদের রক্তের জীবনের বিচারটা কে করবে? সেজন্য আমরা বলেছি যে এই সরকারকে একটা দৃশ্যমান বিচার শুরু করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা স্বাভাবিক অবস্থা এনে বাংলাদেশে ইতিহাসের একটা উল্লেখযোগ্য নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটা নতুন ডাইমেনশনে স্থাপন করতে হবে। এই সরকার যদি সংস্কার না করে তাহলে এই সরকার কেন ক্ষমতায় আসলো? এই সরকার যদি আমাদের সেই পুরানো ব্যবস্থার পরিবর্তন করে দিয়ে যেতে না পারে তাহলে সেই পরিবর্তন কে করবে? কারণ আমরা তো জানি যে প্রথাগত রাজনৈতিক দলগুলো এই পরিবর্তনের জায়গায় এসে বারবার থমকে যায়। মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান আসামি হিটু শেখ। শনিবার বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই জবানবন্দি নেওয়া হয়। এর আগে সকাল 10:30টার দিকে হিটু শেখকে আদালতে তোলা হয়। পরে 164 ধারায় জবানবন্দি নিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। গত 6 মার্চ বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। বিষয়টি জানাজানি হলে দেশব্যাপী শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ। ধর্ষণের পর গুরুতর অবস্থায় প্রায় 8 দিন চিকিৎসাধীন থাকার পর 13 মার্চ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সকালে মাগুরায় ধর্ষিত শিশুর আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এর আগে ডক্টর শফিকুর রহমান শিশুটির কবর জিয়ারত করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা গেলে কমবে অপরাধ। পরে ভুক্তভোগীর পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা সহ যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। লম্পটদের হাতে অনেক মা, অনেক বোন এবং অনেক মেয়ের জীবন তছনছ হয়ে গিয়েছে।
যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না। এই বিচারহীনতার কারণেই একটার পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে। এদিকে এক সপ্তাহের মধ্যে মাগুরায় ধর্ষিত শিশুর হত্যার বিচার সহ 5 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামের মহিলা বিভাগ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। এ সময় বক্তারা বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সরকারের কাছে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করতে দাবি জানান। বক্তারা সমাজে একটি নারী ও শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারা বলেন, নারীর সম্মান প্রতিষ্ঠায় নারী পুরুষ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা আসিয়ার ঐতিহাসিক ঘটনা এবং তার করুণ মৃত্যুর এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং সরকারের কাছে আমরা দ্রুত বিচার আইনে শাস্তি দাবি করছি। এবার বরিশাল, নাটোর, বরগুনা, সুনামগঞ্জে ও জামালপুরে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় 4 জনকে গ্রেপ্তার, 1 জনকে আটক করেছে পুলিশ ও গণপিটুনিতে নিহত হয়েছে 1 জন। এরই মধ্যে বরিশালের ধান গবেষণা এলাকার আশরাফিয়া মাদ্রাসার পেছনে 4 বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে সুজন নামের এক তরুণ নিহত হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সুজনের বিরুদ্ধে মামলা হয়। পরে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে হত্যা করা হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এছাড়া নাটোরের বড়াই গ্রামে এক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ শিকার হয়েছে। শুক্রবার রাতে উপজেলার মুসিন্দা এলাকায় এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে 2 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে জামালপুরেও 13 বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সদর উপজেলার তুলসীপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাড়ির পাশে খেলার সময় লাল মিয়া নামের এক প্রতিবেশী শিশুটিকে তার বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন করে। এদিকে সুনামগঞ্জের ছাতকে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সাবুল মিয়া ও বরগুনায় পথশিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝালমুড়ি বিক্রেতা মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইফটিজিং বা যৌন নিপীড়ন, তৎক্ষণাৎ সহায়তা, জরুরি সেবা সহ নারী সুরক্ষায় চালু হলো হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রামে হেল্প অ্যাপ। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপটি উদ্বোধন করা হয়। এটি একটি মোবাইল অ্যাপ্লিকেশন ভিত্তিক প্রকল্প যা ঢাকা শহরে পাবলিক ট্রান্সপোর্টে নিরাপত্তা নিশ্চিতের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপ্লিকেশনটি নারীদের যৌন হয়রানির ঘটনা রিপোর্ট করা এবং জরুরি সহায়তা পাওয়ার পথকে সহজ করবে। সরকারের ইমার্জেন্সি হেল্পলাইন 999, নিকটবর্তী থানা, ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, নারী নির্যাতন প্রতিরোধ সেলকে সংযুক্ত করবে এই অ্যাপ। ফলে জরুরি অবস্থায় নারীরা যেমন সহায়তা পাবেন, তেমনি পূর্ণাঙ্গ রিপোর্ট, তথ্য প্রমাণাদি সহ দেওয়ার ব্যবস্থাও থাকছে এই অ্যাপ্লিকেশনে। অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, এই অ্যাপের মাধ্যমে থানায় রিপোর্ট করা হলে সেটিকে ভিত্তি করেই পুলিশ যৌন নিপীড়নের মামলাগুলো পরিচালনা করবে। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি। আমাদের কোনো আইনগত বাধা নেই। সো দিস ইজ ভেরি গুড থিং। আমরা আপনার অনেক ক্ষেত্রে ওই যে আমি বললাম, এগুলো তো আনরিপোর্টেড থাকে, গোপন করতে চাই। সো ইন দ্যাট কেস আপনাকে আর থানায় যাওয়া লাগবে না, বা ভিকটিমের পিতামাতাকে বা ভিকটিমকে বা কাউকে আর থানায় যাওয়া লাগবে না। বেসড অন দিস আমরা ইনভেস্টিগেশন শুরু করে দিব, মামলা রুজু করে ফেলাবো পুলিশ বাদী হয়েই। আওয়ামী লীগের গুম, খুন ও গণহত্যাকে বৈধতা দেয়া শাহবাগীরা রাজপথে নামলে প্রতিহত করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শনিবার সকালে শাহবাগে জুলাই ও শাপলা গণহত্যা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ধর্ষণের বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে একথা বলেন মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, ভারতের প্রেসক্রিপশনে কেউ জুলাইকে ধ্বংস করতে চাইলে তাদের ২০ দাঁত উপড়ে ফেলা হবে। দ্রুত সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করে জুলাই গণহত্যার বিচার করার দাবি জানান তারা। যেই শাহবাগ ফ্যাসিবাদ কায়েম করে বাংলাদেশ নামক রাষ্ট্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আয়নাঘর বানিয়েছে, গুম করেছে, খুন করেছে, শাপলা গণহত্যা করেছে, জুলাই গণহত্যা ইন্ধন দিয়েছে, সেই শাহবাগের বিচার করতে হবে। আমরা বলেছি আমার ভাইদের শহীদের রক্তের দাগ এখনো শুকায় নাই। অতি দ্রুত জুলাই শহীদদের দৃশ্যমান বিচার শুরু করতে হবে। সারা দেশের জুলাই আগস্ট ও অভ্যুত্থান পরবর্তী হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 7 দফা দাবি নিয়ে সমাবেশ করেছে বাম ছাত্র সংগঠনগুলো। শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ করে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সমাবেশ থেকে ছাত্র ইউনিয়নের সভাপতি বলেন, 5 আগস্ট পরবর্তী সময়ে দেশে হত্যা, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায় অন্তর্বর্তী সরকারের। মব জাস্টিসের নামে দেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে। সমাবেশ থেকে গণমিছিলের কর্মসূচি থাকলেও তা স্থগিত করা হয়। এ সময় বিভিন্ন বাম সংগঠনের নেতারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করা হবে। শাসক যায়, শাসক আসে, চেহারা বদলায় না। আমরা বলতে চাই সেই চেহারার বদল চাই। আমাদের দেশে আর যেন একটি নারী, একটি শিশু আর কখনোই কোনো এই ধরনের দানবীয় হত্যাকাণ্ড, ধর্ষণ, খুনের শিকার না হয়, সেই জন্যই আমরা এখানে দাঁড়িয়েছি। গত 7 মাসই নয়, আমরা সেই আওয়ামী লীগ সরকার সহ বিগত সময়েও যে ধর্ষণের ঘটনা ঘটেছে, যে হত্যার ঘটনা ঘটেছে, গুমের ঘটনা ঘটেছে, সেইগুলোর আমরা সুষ্ঠু বিচার চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা সকল হত্যাকাণ্ড, ধর্ষণ, নিপীড়নের বিচার আমরা দাবি করছি। 2013 সালে শাপলা ও জুলাইয়ে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি সহ মোট 5 দফা দাবি জানিয়েছে চেতনায় শাপলা নামের সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশের ওপর হামলার প্রতিবাদ, শাপলায় গণহত্যার বিচার ও শিশু ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই দাবি জানান তারা। বলেন, গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে শাহবাগ ও শাপলার বিভাজন তৈরি করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে গণহত্যার বিচার হলে জুলাইয়ে গণহত্যা দেখতে হতো না। এ সময় শাপলা ও জুলাইয়ের শহীদ পরিবারদের পুনর্বাসনেরও দাবি জানান তারা। এছাড়া দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের বিচারের দাবি জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। শাপলার গণহত্যার রাস্তা তৈরি করেছিল এই শাহবাগী বামেরা, ঠিক কিনা? তারা এখানে রাস্তা দখল করে তারা এই গণজাগরণ মঞ্চের নামে আমাদের এই জাতিকে তারা বিভক্ত করেছিল। জীবন দিতে যখন শিখে দিয়েছি, তখন এই শাহবাগের কবর রচনার জন্য যা যা করার দরকার আমরা করবই করব। দেশের যেই স্থিতিশীল অবস্থা আমরা চাই, সেই স্থিতিশীল অবস্থা তখনই আসবে যখন এই শাহবাগী দোসরদেরকে আমরা কোথাও রাজপথে না দেখব। চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাতে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন চট্টগ্রামের বায়েজিদ, অক্সিজেন, চাঁদগাঁও ও হাটহাজারী এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন সহ বিভিন্ন অপরাধে জড়িত। তার বিরুদ্ধে অন্তত 10টি মামলা রয়েছে। গত 5 আগস্টের পর চট্টগ্রামের 3টি হত্যা, পুলিশের ওপর হামলা এবং ফেসবুক লাইভে এসে বায়েজিদ থানার ওসিকে হুমকি দিয়ে আলোচনায় আসেন সাজ্জাদ। গত 29 জানুয়ারি ওসিকে পেটানোর হুমকি দেওয়ার পর তাকে ধরতে পুরস্কার ঘোষণা করে পুলিশ। সাজ্জাদকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বহুল আলোচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রোববার হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে। মামলাটি বিচারপতি AK M আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ
এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় রোববার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। এর আগে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে গত 24 ফেব্রুয়ারি বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। গত 10 ফেব্রুয়ারি এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়। এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের আদেশ দেন আদালত। বৈশাখের আগেই রাজধানীর অলিগলি সহ সব রাস্তা মেরামত করা হবে। একই সাথে রোজার মধ্যে মিরপুর 60 ফিটের রাস্তার কাজ শেষ করে তা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার মিরপুরের 60 ফিট রাস্তা মেরামতের কাজ পরিদর্শন শেষে এই আশ্বাস দেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। সকাল 8:30টার দিকে মিরপুর 60 ফিট এলাকায় সড়ক পরিদর্শন করে একথা বলেন উত্তর সিটির প্রশাসক। এ সময় তিনি আরও বলেন, যারা সরকারি রাস্তার কাজে বাধা সৃষ্টি করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি রাস্তার পাশে কোনো বাড়ি প্ল্যানের বাইরে নির্মিত হলে তার মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ডিএনসিসি প্রশাসক। এ সময় ঈদের পর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি। ম্যাক্সিমাম বড় বড় রাস্তাগুলো কিন্তু এই চললে মনে হয় যে আমরা কোনো যুদ্ধ বিধ্বস্ত নগরীতে চলছি। তো সুতরাং এটারই দুটো রাস্তা ঢাকাতে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে 60 ফিট রাস্তা, আর একটি হচ্ছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা যাওয়ার যে রাস্তাগুলো আছে। এই দুটো রাস্তা দিয়ে আজ থেকে 1 মাস আগেও কেউ যদি চলাফেরা করে থাকেন তাহলে আপনাদের শরীর খারাপ হয়ে গেছে, কারো গাড়ি ভেঙে গিয়েছে, কারো ঘাড়ে ব্যথা পেয়েছেন, কেউ বমি করেছেন, এরকম সিচুয়েশন ছিল। তো সেই অবস্থানে যখন আমরা দায়িত্ব নিয়েছি, আমাদের পুরো টিম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 1 মাসের মধ্যে, ইভেন এই রোজার মধ্যেই আমরা এই দুটো কাজ সম্পন্ন করব। এই রাস্তা নির্মাণ করার জন্য কোঅপারেশন করতে আমরা বাধ্য করব। এখানে আমরা কোনো ছাড় দিব না। আগামী 23 তারিখে আমি সরজমিন এই রাস্তার মধ্যে থাকবো 8টি পয়েন্টে। বিজিবির প্রচেষ্টা ও মধ্যস্থতায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক 26 জন জেলে অবশেষে দেশে ফিরেছে। শনিবার বিকেলে তাদের টেকনাফ পৌরসভার পুরাতন মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়। বিজিবির অধিনায়ক জানান, মাছ ধরতে গিয়ে ভুলবশত মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। পরে বিজিবির মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর তাদের মুক্ত করা হয়। এ সময়ে দীর্ঘদিন বাজেয়াপ্ত থাকা একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা হয়েছে। শনিবার শেষ হলো একদিনের জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন। সকাল 9টার দিকে মিরপুর এলাকায় ডিএনসিসির নগর স্বাস্থ্য কেন্দ্র 7-এ এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। এই ক্যাম্পেইনে 6 থেকে 11 মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং 12 মাসে থেকে 59 মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। কর্মসূচির উদ্বোধন করে ডিএনসিসি প্রশাসক বলেন, শিশুর স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন A+ ক্যাপসুল খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল শিশুকে ভিটামিন A খাওয়াতে হবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকাস্থ মুরাদনগর ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এ সময় তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবেন। একই সাথে দেশে শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হয়রানির কথা স্মরণ করেন এই বিএনপি নেতা। আমার আল্লাহ যা চান তাই হয়। যাবজ্জীবন কারাদণ্ড, একটা দস্তখত করতে হয় নাই, কোর্টে গিয়ে হাজিরা দিতে হয় নাই। আল্লাহ কিভাবে আমাকে মুক্ত করেছেন, শুধু মুক্ত করেন না, শুধু মুক্তিই করেন নাই, ইজ্জত সহকারে দেশে নিয়ে আসছেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ইফতার মাহফিলে যোগদান করার ব্যবস্থা করে দিয়েছেন। আমি যদি আমার আল্লাহর রাস্তায় কোরবানি করে কুচি কুচি করে কেটে বিলাই দেই, আমার আল্লাহ আমাকে শুকরিয়া দেয় হবে না। আমার আল্লাহ যে মেহেরবানি, যে দয়া করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদের কাছে একটাই। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
আফগানিস্তান, ভুটান, ইরান সহ ৪৩টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও ভিসায় বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার তুলনায় এবারও কঠোর হবে এই নিষেধাজ্ঞা। খসড়া তালিকায় লাল তালিকাভুক্ত করা হয়েছে ১১টি দেশকে। এর মধ্যে রয়েছে ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া, লিবিয়া সহ কয়েকটি দেশ। Chief law enforcement officer in our country. Agents had said as an example that রাশিয়াকে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে কোনো গেম খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইউক্রেনে যুদ্ধবিরতি ইস্যুতে তিনি আয়োজন করতে যাচ্ছেন ভার্চুয়াল সামিট। এই সম্মেলনে অংশ নেবে ইউরোপিয়ান কমিশন, ন্যাটো, ইউক্রেন, কানাডা সহ ২৫ দেশের নেতারা। এই সম্মেলনের আগে স্টারমার অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইচ্ছা করেই যুদ্ধবিরতি চুক্তিতে দেরি করছেন। তিনি আরও বলেন, রাশিয়া আলোচনার টেবিলে আসলে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতেই হবে, প্রয়োজনে তা তদারকিও করতে হবে। যদি রাশিয়া সম্মত না হয়, সব ধরনের অর্থনৈতিক চাপ মস্কোর ওপর প্রয়োগ করা হবে। ট্রাম্পের শুল্ক নীতিতে বিশ্বজুড়ে বাণিজ্য যুদ্ধের প্রভাবে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো বিশ্ববাজারে আউন্স প্রতি স্বর্ণের দাম ৩,০০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপদ সম্পদ হিসেবে বিনিয়োগকারীদের কাছে স্বর্ণের চাহিদা বেড়েছে বহুগুণ। বিভিন্ন দেশের উপর মার্কিন শুল্ক নীতির ফলে বাড়ছে পণ্যের দাম এবং খরচ বাড়ছে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর। এতে ব্যাপক মূল্যস্ফীতির আশঙ্কা করছে বহু দেশ, যার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের আশায় স্বাভাবিকভাবেই স্বর্ণের দিকে ঝুঁকছেন বেশিরভাগ মানুষ। ২০২৫ সালে স্বর্ণের দাম বেড়েছে ১৪%। এবারে খেলা প্রসঙ্গ। জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। দায়িত্ব দিলে বিষয়টি ভেবে দেখবেন বলে জানালেন এই ক্রিকেটার। এখন পর্যন্ত এই বিষয়ে কারোর সাথে কোনো কথা হয়নি। সেটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। বোর্ড কীভাবে চিন্তা করে এটা তাদের সম্পূর্ণ ডিসিশন। অপরচুনিটি আসলে সেটা চিন্তা করা যাবে অবশ্যই। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে সার্চ করুন youtube.com/ekhon tv।